হ্যালো সবাইকে, আজকের ভিডিওতে আপনারা এই ছেলেটাকে চিনেন একজন আর্টিস্ট হিসেবে, কিন্তু বাস্তবিক পক্ষে এই ছেলেটা একজন ইকোনমিস্ট, একজন সায়েন্টিস্ট, একজন চিন্তাবিদ বটে। এই ছেলেটার নাম লিওনার্দো দা ভিঞ্চি। তখনকার সময়ে লিওনার্দো দা ভিঞ্চি যে বিশ্ব সেরা আর্টিস্ট ছিল, ব্যাপারটা একদমই এরকম নয়। কিন্তু লিওনার্দো দা ভিঞ্চির একটা ছবি যে বিশ্ব সেরা ছিল, এটা অস্বীকার করার ক্ষমতা হয়তো আপনার আমার কারোই নেই। অনেকেই মনে করে লিওনার্দো দা ভিঞ্চির এই ছবিটা, যে ছবিটার নাম হচ্ছে লাস্ট সাপার, এই ছবিটা হচ্ছে বিশ্ব সেরা। অ্যাকচুয়ালি এখন না, ওই সময়ের লোকজন এটাই মনে করত। আবার ওই সময়ে অনেকেই মনে করত এই ছবিটা, যে ছবিটার নাম হচ্ছে ভার্জিন অফ দ্য চাইল্ড, এই ছবিটা বিশ্বসেরা। কারণ হচ্ছে এই ছবিটা দেখার জন্য হাজার হাজার মানুষ ঘন্টার পর ঘন্টা লিওনার্দো দা ভিঞ্চির বাসার সামনে দাঁড়িয়ে থাকতো। এটা ওই সময়, অর্থাৎ 1500 সালের আশেপাশের কথা বলছি। এখনো অনেকেই মনে করে যে এই ছবিটা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চির জীবনের সবচেয়ে ফাইনেস্ট ওয়ার্ক। আপনি লাস্ট সাপার বলেন, আপনি ভার্জিন অফ দ্য চাইল্ড বলেন, আরো অনেক ছবির কথা আপনি বলতে পারবেন, কিন্তু পুরো সব ছবিকে পিছনে ফেলে কিভাবে মোনালিসার ছবিটাই বিশ্ব সেরা হয়ে উঠলো, আজকে সেই গল্পই জানতে চলেছি। চলুন শুরু করা যাক। 1503 সালে লিওনার্দো দা ভিঞ্চি ফ্রান্সিসকো দেল কিওগান্ডো নামক একজন ব্যবসায়ীর অনুরোধে, ফ্লোরেন্টাইন ব্যবসায়ীর অনুরোধে এই ছবিটি আঁকতে শুরু করেন। এই ছবিটার প্রথম টুইস্ট হচ্ছে, এই ছবিটা আঁকতে 10 বছর সময় লেগেছিল। আপনি একবার ভাবুন, আপনাকে যদি বলা হয় এমন একটা ছবি আছে যে ছবিটা আঁকতে 10 বছর সময় লেগেছিল, আপনি কি পরিমাণ ইন্টারেস্ট ফিল করবেন ওই ছবির প্রতি। বাস্তবিক পক্ষে এই ছবিটা আঁকতে যে 10 বছর সময় লেগেছিল, ব্যাপারটা একদমই এরকম নয়। এই ছবিটা যিনি আঁকতে দিয়েছিলেন, ফ্রান্সিসকো দেল কিওগান্ডো, তিনি অনেকবার এই ছবিটা ডেলিভারি নিতেও আসছিলেন, কিন্তু প্রত্যেকবার লিওনার্দো দা ভিঞ্চি বলেছিলেন ছবির কাজ এখনো শেষ হয়নি। কিন্তু এই কথা লিওনার্দো দা ভিঞ্চি কেন বলেছিলেন সেটা এখনো জানা যায়নি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যখন লিওনার্দো দা ভিঞ্চি মারা যান, তখন তিনি বলে গেছেন যে এই ছবির কাজ এখনো শেষ হয়নি। তবে এই কথা লিওনার্দো দা ভিঞ্চি কেন বলেছিলেন এবং এই ছবিতে কি কি পরিমাণ কাজ বাকি ছিল, এইটা জানার আগে লিওনার্দো দা ভিঞ্চি না ফেরার দেশে চলে যান। এই ছবির দ্বিতীয় টুইস্ট হচ্ছে, লিওনার্দো দা ভিঞ্চি ফ্রান্সের প্রথম রাজা ফ্রান্সিসের দরবারে একজন সদস্য ছিলেন, সাথে সাথে একজন বিখ্যাত ব্যক্তিও ছিলেন। পরবর্তীতে রাজা ফ্রান্সিস এই ছবিটা কিনে নেয় এবং বিভিন্ন জায়গায় এই ছবির প্রদর্শনী শুরু করে দেন। ব্যাপারটা হচ্ছে, একজন রাজা একজন বিখ্যাত ব্যক্তির ছবি বিভিন্ন জায়গায় প্রদর্শনী করছেন, আর যা হবার তাই 2 2 4 হয়ে যায়, আর ছবিটা পেয়ে যায় একটা সাইনার্জিস্টিক ইফেক্ট, যা এই ছবিটি বিখ্যাত হওয়ার জন্য একটা বড় নিয়ামক হিসেবে কাজ করে বলে মনে করা হয়। তবে মোনালিসার ছবি বিশ্বব্যাপী আকর্ষণের কেন্দ্রবিন্দু হওয়ার একমাত্র কারণ হচ্ছে মোনালিসার হাসি। ব্যাপারটা হচ্ছে, লিওনার্দো দা ভিঞ্চি দৃষ্টিকোণ এবং ছায়ার কাজের মধ্যে এমন একটি হাসি তৈরি করেন যা এক ধরনের অপটিক্যাল ইলিউশন তৈরি করে। অপটিক্যাল ইলিউশন ব্যাপারটা হচ্ছে, আপনি যদি মোনালিসার চোখের দিকে তাকান, তাহলে মুখটা হাসি হাসি মনে হবে। আবার আপনি যদি আপনার দৃষ্টিশক্তি মোনালিসার মুখের দিকে রাখান, অর্থাৎ হাসি দেখার চেষ্টা করেন, তাহলে আস্তে আস্তে হাসি বিলীন হয়ে যাবে। তখন যেটা হবে যে আপনার মধ্যে একটা কনফিউশন তৈরি হবে, এটা কি মোনালিসার আসলেই হাসি ছিল নাকি অন্য কিছু ছিল। আপনি পুরো ব্যাপারটা বুঝে উঠতে পারবেন না। এই কনফিউশন কাটাতে আপনার অনেক দিন লেগে যাবে। হয়তো মোনালিসার ছবির প্রতি মায়ায় পড়া, এটাকেই বলা হয়। 1854 সালে আলফ্রেড ডুমিসলিন থেকে শুরু করে 1869 সালে ওয়ালটন পেটার পর্যন্ত বিভিন্ন বড় বড় লেখনীরা তাদের লেখনীতে এবং লেখনী সম্পর্কে মন্তব্য করতে যে বিভিন্ন জায়গায় এই মোনালিসা ছবি সম্পর্কে মন্তব্য করেন, এবং তাদের বিভিন্ন লেখায় মোনালিসার ছবি নিয়ে ব্যাখ্যাও করেছিলেন, যেটা মোনালিসার ছবি বিখ্যাত হওয়ার পিছনে অনেকটাই নিয়ামক হিসেবে কাজ করছে বলে মনে করা হয়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এই ছবিটা বিখ্যাত করার পিছনে সবচেয়ে যে বড় অবদান রেখেছিলেন, তার নাম ছিল হচ্ছে ভিনসেনজো পেরুজিয়া। বাস্তবিক পক্ষে সে ছিল একজন চোর। ব্যাপারটা একটু ইলাবোরেট করার চেষ্টা করছি, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলতে পারেন। 1911 সালে হঠাৎ করে লুভের মিউজিয়াম থেকে মোনালিসার ছবিটা চুরি হয়ে যায়। 19 শতকে লেখকরা যেহেতু তাদের লেখনীতে বিভিন্ন জায়গায় মোনালিসার ছবির কথা উল্লেখ করেছিলেন, আর যে কারণে সাধারণ মানুষের মধ্যে এই ছবি নিয়ে একটা আগ্রহ সবসময় ছিল, এবং হঠাৎ করেই যখন এই ছবিটা চুরি হয়ে যায় এবং মিডিয়া এই খবরটা যখন জোরে সোরে প্রকাশ করে, তখন সাধারণ মানুষের মধ্যে এই মোনালিসা নিয়ে আগ্রহ আরো অনেক বহুগুণ বেড়ে যায়। এই প্রচার প্রচারণা 2 বছর ধরে চলতে থাকে, কারণ 2 বছরের মধ্যে মোনালিসার ছবিটা খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই সময়ের মধ্যে মোনালিসার ছবির এতই প্রচার প্রচারণা হয় যে মোনালিসার ছবি যেখানে টাঙানো ছিল, অর্থাৎ যেখান থেকে চুরি হয়ে গেছে, মানুষ টিকিট কেটে ঘন্টার পর ঘন্টা সেখানে লাইনে দাঁড়িয়ে থাকতো শুধু ওই জায়গাটা একবার দেখার জন্য। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, পেরুজিয়া যিনি এই ছবিটা চুরি করেছিলেন, তখনও কিন্তু লুভের মিউজিয়ামে তিনি কর্মরত ছিলেন, কিন্তু তাকে বিশেষ কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। কারণ হচ্ছে, ওইখানে আরেকজন কর্মকর্তা যার নাম হচ্ছে পাবেলো পিকাসো, তিনি পূর্বে একটা চুরির সাথে যুক্ত ছিলেন, যে কারণে মেজর পার্ট, অর্থাৎ জিজ্ঞাসাবাদের মেজর পার্টটা তাকেই করা হয়, এবং ফাইনালি জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে ছেড়েও দেওয়া হয়। জিজ্ঞাসাবাদের এই লম্বা সময় পেরুজিয়া এই ছবিটা বিক্রি করার জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করতে থাকে, কিন্তু
মিডিয়ার প্রচার প্রচারণা এতটাই ছিল যে পেরুজিয়া এই ছবিটি বিক্রি করার জন্য কোনো জায়গা খুঁজে পাচ্ছিলেন না। ফাইনালি 2 বছর পরে পেরুজিয়া এটি ইটালিতে পাচার করতে সমর্থ হয় এবং ফ্লোরেন্টাইন একজন শিল্প ব্যবসায়ীর কাছে এটি বিক্রি করার ব্যবস্থা করেন। কিন্তু দুঃখজনক ব্যাপারটা হচ্ছে ওই ব্যবসায়ী স্থানীয় কর্তৃপক্ষকে আগে থেকেই অবহিত করে রেখেছিলেন। এই ঘটনার কারণে ছবিটি আর একবার ব্যাপক পরিমাণে প্রচার প্রচারণা পায়। কারণ হচ্ছে এই ছবিটি যখন লুভের মিউজিয়ামে ফিরিয়ে আনা হয় তখন বিভিন্ন জায়গায় এই ছবির প্রদর্শনী করা হয় এবং ফরাসিরা এই ছবিটিকে তাদের জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা করে। তবে এই ছবিটি বিখ্যাত হওয়ার পিছনে শুধুমাত্র যে এই কারণগুলোই ছিল ব্যাপারটা একদমই এরকম নয়। এই ছবিটি বিখ্যাত হওয়ার পিছনে আরো অনেক কারণ ছিল। তো আজকে এই পর্যন্তই, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা।